লিসেনার্স, আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন একজন অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের শেয়ার যেভাবে করেছেন সেভাবেই বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেটা আমার বলার আগে আমি শুধু একটা কথাই বলতে চাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি শুধু আমার জীবনে ঘটে যাওয়া রাতে সেই ঘটনাগুলো শেয়ার করছি। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেই রাতের প্রতিটি দৃশ্য আমার চোখে ভেসে ওঠে। আমি তখন প্রায় 5 বছর ধরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স চালাতাম। দিনের চেয়ে রাতের ডিউটি ছিল বেশি। শহরের হাসপাতাল, মর্গ, গ্রাম আর কবরস্থান এসবই ছিল আমার প্রতিদিনেরই পথ। প্রথম দিকে খুব ভয় লাগতো, কিন্তু ধীরে ধীরে সবকিছুর অভ্যাস হয়ে গিয়েছিল। সেদিন ছিল বর্ষাকালের শেষ দিক। রাত প্রায় 1:15 মতো হবে। হাসপাতালের মর্গ থেকে ফোন আসে। আমাকে বলা হলো একটি মৃতদেহ নিয়ে দূরের একটি গ্রামে যেতে হবে। পরিবারের লোকজন আগে রওনা দিয়েছে। আমি শুধু মরদেহ নিয়ে পৌঁছে দেব। আমি হাসপাতালে পৌঁছে দেখি পুরো মর্গটা অস্বাভাবিকভাবেই নীরব। সাধারণত সেখানে 2-1টা কর্মচারী থাকে, কিন্তু সেদিন সবাই যেন খুবই চুপচাপ। একজন কর্মচারী এসে আস্তে বলে উঠল, ভাই, রাস্তার মধ্যে কোথাও গাড়ি থামাবেন না। আমি হেসে বললাম, কেন? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ জিজ্ঞেস করবেন না, শুধু মনে রাখবেন যাই দেখেন গাড়ি কোনোভাবেই থামাবেন না। আমি ভেবেছিলাম হয়তো আমাকে ভয় দেখানোর জন্য বলছেন, তাই আর কিছু না বলে স্ট্রেচারটা গাড়িতে তুললাম। সাদা কাফনে মোড়ানো মরদেহ, মুখ পুরোপুরি ঢাকা। গাড়ির পেছনের দরজা বন্ধ করতেই অদ্ভুত একটা ঠান্ডা বাতাস আমার শরীর ছুঁয়ে যায়, অথচ বাইরে তখন গরম আর ভ্যাপসা আবহাওয়া। আমি ইঞ্জিন চালু করলাম। ধীরে ধীরে হাসপাতালের গেট পেরিয়ে নির্জন রাস্তায় উঠে এলাম। শহরের আলো পেছনে পড়ে রইল, সামনে শুধু অন্ধকার রাস্তা। প্রায় 40 মিনিট কোনো সমস্যাই হলো না। আমি আস্তে আস্তে গান গুনগুন করছিলাম যাতে ঘুম না আসে। হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই বুকের ভেতরটা ধক করে ওঠে। মনে হলো স্ট্রেচারের ওপর একটা কোনায় কেউ নড়ে উঠল। আমি সঙ্গে সঙ্গে আবার তাকালাম। সব আগের মতোই। নিজেকে বললাম হয়তো রাস্তার ঝাঁকুনির কারণে। কিন্তু কয়েক মিনিট পর একটা শব্দ হলো। আমি ভুরু কুঁচকে শুনতে লাগলাম। আবার শব্দ। এবার শব্দটা একেবারেই গাড়ির পিছন থেকে আসছিল। আমি ভাবলাম স্ট্রেচারের চাকা হয়তো ঠিক মতো লক করা হয়নি। হাত বাড়িয়ে মোবাইল দেখলাম, তখন বাজে রাত 2:12। ঠিক তখনই গাড়ির ভিতরে ডিজিটাল ঘড়িটা একবার ঝিলমিল করে নেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার জ্বলে উঠল। কিন্তু সময় আর 2:12 নেই। ঘড়িতে দেখাচ্ছে 3:33। আমি থমকে যাই। এত অল্প সময়ে 1 ঘন্টারও বেশি কিভাবে কেটে গেল? নাকি ঘড়িটা নষ্ট হয়ে গেছে? আমি মোবাইল বের করে সময় দেখতে লাগলাম, কিন্তু মোবাইলের স্ক্রিনে শুধু একটা জিনিস বারবারই ভেসে উঠেছিল, নো সার্ভিস। যে এলাকায় আমি ছিলাম সেখানে সাধারণত নেটওয়ার্ক থাকে। অস্বস্তিটা ধীরে ধীরে ভয় বদলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে একটা কাপড় ঘষার মতো একটি শব্দ ভেসে আসে। মনে হলো স্ট্রেচারের ওপর রাখা সেই জিনিসটা কেউ ধীরে ধীরে টেনে সরাচ্ছে। আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না। 2 হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে শুধু সামনেই তাকিয়ে রইলাম। আর তখন রাস্তার সামনে
হেডলাইটের আলোয় একজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি ব্রেক চাপতে গিয়েও থমকে গেলাম। হাসপাতালের সেই কর্মচারীর কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। রাস্তার মধ্যে কোথাও গাড়ি থামাবেন না, যাই দেখেন গাড়ি কোনোভাবেই থামানো যাবে না। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে আমার বুকের ভেতর ধক ধক শুরু হতে গেল। লোকটির পরনে ছিল সাদা পাঞ্জাবি, কিন্তু কাপড়গুলো কাদায় ভেজা, মাথা নিচু, দুই হাত শরীরের দুই পাশে জড়িয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সে একদম নড়ছেই না। আমি হর্ন দিলাম, একবার, দুইবার, এভাবে 3 বার, কিন্তু লোকটি মাথাও তুলল না। আমার আর কোনো উপায় ছিল না। আমি স্টিয়ারিং একটু ডান দিকে ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গাড়ি যখন তার একেবারে কাছাকাছি পৌঁছালো, তখন অজানা কৌতূহলে আমি জানালার কাছ দিয়ে এক ঝলক দিকে তাকাই। আর সেই ঝলক আজও আমাকে তাড়া করে বেড়ায়। লোকটির মুখে কোনো চোখ ছিল না। যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু কালো অন্ধকার। মুখের চামড়া ফ্যাকাশে, আর ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে লম্বা, এক হাসিতে টান টান হয়ে রয়েছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেই, কিন্তু 5-6 সেকেন্ড পর রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। যেখানে লোকটিকে পেছনে পড়ে থাকার কথা সে সেখানে নাই, বরং মনে হলো গাড়ির ঠিক পেছনেই কেউ দৌড়ে আসছে। আমি স্পষ্ট কিছু দেখতে পারছিলাম না, কিন্তু হেডলাইটের প্রতিফলনে একটি কালো ছায়া বারবার কাছে আসছিল। ঠিক তখনই ধাম করে একটা শব্দ হয়। অ্যাম্বুলেন্সের পিছনের দরজাটা প্রচন্ডভাবে একটা আঘাত লাগে। গাড়িটা হালকা কেঁপে ওঠে, তারপর আবার শব্দটা যেন আরো তীব্র হয়ে ওঠে। এবার আগের চেয়েও জোরে শব্দটা হয়েছিল। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি গাড়ি থামালাম না। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কয়েক মুহূর্ত পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। শুধু ইঞ্জিনের শব্দ আর আমার দ্রুত শ্বাসের আওয়াজ। আমি মনে মনে দোয়া করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এলো, ভাই। আমি জমে গেলাম। কণ্ঠটি আবার শোনা যায়, একবার পেছনে তাকান। গলাটা ছিল খুবই শান্ত, কিন্তু অস্বাভাবিক ঠান্ডা। আমি জানতাম অ্যাম্বুলেন্সে আমার ছাড়া আর কোনো জীবিত মানুষ নেই। তবু কণ্ঠটি আবার বলল, আমি একা, খুব ঠান্ডা লাগছে। আমার 2 হাত স্টিয়ারিং এত শক্ত করে চেপে ধরেছিল যে আঙ্গুল সাদা হয়ে যাচ্ছিল। আমি পেছনে তাকালাম না, কিন্তু ঠিক তখনই রিয়ার ভিউ মিররে ভেতরে এমন কিছু দেখি যা দেখে আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। স্ট্রেচারের উপর সাদা কাফনে মোড়ানো দেহটি আগের মতো পড়ে নেই। সে ধীরে ধীরে উঠে বসেছে। কাফনের ভেতর থেকে শুধু 2টি চোখ দেখা যাচ্ছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল, কিন্তু সেগুলো আমার দিকে স্থির হয় নেই। যেন আমার কাঁধের ঠিক পেছনে, ড্রাইভারের সিটের পেছনের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়েই রয়েছে। আমি ভয়ে জমে যাই, কিন্তু সেই মুহূর্তেই মনে পড়ল, যদি আমি পেছনে তাকাই তাহলে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারি। তাই আমি শুধু সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। আস্তে আস্তে দোয়া পড়তে শুরু করে আরো ঠিকভাবে গাড়ি চালাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল আমার গাড়ির একেবারে কাছেই কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু আমি জানতাম, যদি ভয়ে স্টিয়ারিং ছেড়ে দিই তাহলে শুধু আমি নয়,
রাস্তার অন্য মানুষেরও ক্ষতি হতে পারে। হঠাৎ সামনের রাস্তার বাঁকে ছোট একটি মসজিদের মিনার চোখে পড়ে। ফজরের আজান শুরু হয়ে গেল। আজানের প্রথম ধ্বনি শোনা মাত্রই গাড়ির ভেতরে সেই অস্বাভাবিক ঠান্ডা ধীরে ধীরে কমতে শুরু করে। পেছনের ঢোকা, দরজায় আঘাত, ফিসফিসের শব্দ সব একেবারেই থেমে যায়। আমি সাহস করে আবার রিয়ার ভিউ মিররে তাকাই। স্ট্রেচারের ওপর কাঁপুনি মোড়ানো দেহটি আগের মতোই নিশ্চল হয়ে পড়ে রয়েছে, আর কিছুই নেই। আমি গভীর নিঃশ্বাস নিলাম। মনে হলো যেন বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে যায়। আরো প্রায় 20 মিনিট গাড়ি চালিয়ে আমি গ্রামের বাড়িতে পৌঁছে যাই। সেখানে মরদেহ স্বজনরা অপেক্ষা করছিল নেওয়ার জন্য। তার মরদেহ নামিয়ে নিয়ে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন পরিবারের একজন লোক আমায় বলল, ভাই, পথে কোনো সমস্যা হয়নি তো? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কেন এমন কথা বলছেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা জানতাম না আপনাকে বলা হয়েছে কিনা। এই রাস্তা দিয়ে রাতের বেলায় যারা লাশ নিয়ে যায় তাদের অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে। কেউ কান্নার শব্দ শুনেছে, কেউ রাস্তার মাঝে অচেনা মানুষ দেখেছে। তবে যারা গাড়ি থামায়নি তারা সবাই নিরাপদে ফিরে এসেছে। আমি আর কোনো প্রশ্ন করিনি। অ্যাম্বুলেন্সে ফিরে এসে দেখলাম পেছনের দরজার বাইরে 5টি হাতের ছাপ স্পষ্ট লেগে রয়েছে, অথচ রাতে বৃষ্টি হয়নি। আর আমি পুরো পথ কোথাও থামাইনি। আমি হাত দিয়ে ছাপগুলো মুছতে গেলাম, কিন্তু স্পর্শ করতেই সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। মনে হলো যেন কখনোই ছিল না। সেদিনের পর আমি আর অনেক দিন কাজে যাইনি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম রাজীব। 2022 সালে আমি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতাম। চাকরির পাশাপাশি রাতের বেলায় একটি দাফন সেবাদানকারী প্রতিষ্ঠানে অতিরিক্ত কাজ করতাম। আমাদের কাজ ছিল কফিন, সরঞ্জাম, প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া। 4 বছর ধরে এই কাজ করছি। অসংখ্য কফিন বহন করেছি। কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, তাই ভূত প্রেতের ঘটনা শুনলেও আমি সেগুলো গুরুত্ব দিতাম না। কিন্তু এক বর্ষার রাতে সবকিছু বদলে যায়। রাত তখন প্রায় 12টা 45 মিনিট হবে। আমাদের অফিসে একজন লোক, তিনি এসে বললেন, মাথায় ছিল একটা ভেজা কাপড়, হাতে একটি পুরনো চামড়ার ব্যাগ। তিনি নিচু স্বরে বলছিলেন, একটা কাঠের কফিন লাগবে এখনই। আমাদের ম্যানেজার বললেন, এত রাতে? বৃদ্ধ শুধু বললেন, ভোর হওয়ার আগেই পৌঁছাতে হবে আমায়। তো তার কণ্ঠে এমন একটা অদ্ভুত শীতলতা ছিল যে ঘরের সবাই অনেক সেকেন্ড চুপ করেছিল। আর গুদাম ঘর থেকে সবচেয়ে বড় কাঠের কফিনটি বের করা হয়। কিন্তু কফিনটি তুলতেই আমরা সবাই অবাক হয়ে যাই। খালি থাকার কথা, অথচ ওজন যেন ভেতরে একজন পূর্ণবয়স্ক মানুষ শুয়ে রয়েছে। আমরা 4 জন মিলেও কফিনটি গাড়িতে তুললাম। আমি মজা করে বললাম, মনে হচ্ছে ভেতরে আগে থেকেই কেউ আছে। আমার কথা শুনে সেই লোকটি আমার দিকে তাকালেন, তারপর খুব আস্তে করে বললেন, এ ধরনের কথা কখনো কফিনের সামনে বলবেন না। আমি হেসে বিষয়টা উড়িয়ে দেই। রাত 1টা 10 মিনিটে আমি একাই পিকআপ গাড়ি নিয়ে রওনা দেই। গন্তব্য ছিল শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি পুরনো গির্জার পাশেই। বৃষ্টি তখন ঝিরঝির করে পড়ছে। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখি কফিনের ঢাকনাটা 1 মিলিমিটার 2 মিলিমিটার ধীরে ধীরে উপরে উঠছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম না, কারণ আমি জানতাম আমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই কফিনের ভেতর থেকে
বিকট ভাবে শব্দ আসে, ঠক ঠক করে। মনে হলো ভেতর থেকে কেউ কাঠে ধীরে ধীরে টোকা দিচ্ছে। তখনও জানতাম না সেই কফিনটি আসলে খালি ছিল কিনা। কফিনের ভেতর থেকে আবারও শব্দটা আসে, এবার আগের চেয়েও জোরে। আমার বুকের ভেতরটা ঠান্ডা প্রবাহ বয়ে যেতে শুরু করলো। প্রথমে ভাবলাম হয়তো রাস্তায় এমন হয়েছে, কাঠের শব্দ এটা। নিজেকে বোঝালাম, বারবার বোঝালাম, যেন কেউ ভেতর থেকে 3বার টোকা দিচ্ছিল। তারপর কয়েক সেকেন্ড করে চুপ, আবার টোকা দিচ্ছে। আমি গাড়ির গতি কমিয়ে রাস্তার পাশে থামানোর কথা ভাবলাম, কিন্তু ঠিক তখনই লোকটির কথা মনে পড়ে যায়। পথে কফিনের ঢাকনা খুলবেন না, কথাটা মনে হতেই আমার শরীর থেকে যেন শীতল আবহাওয়া বের হতে শুরু করে। আমি সিদ্ধান্ত নেই, যতক্ষণ না গন্তব্যে পৌঁছাই ততক্ষণ কোথাও থামবো না। বাইরে তখন বৃষ্টি আরো বেড়ে গেছে এবং সর্বোচ্চ গতিতে চললেও ঠিক মতো রাস্তা দেখা যাচ্ছিল না। চারপাশে শুধু অন্ধকার আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হঠাৎ পেছন থেকে একটা শব্দ আসে, ক্যাচ করে শব্দটা এলো। মনে হলো কফিনের ঢাকনাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। হেডলাইটের ক্ষীণ আলোয় দেখলাম ঢাকনার এক কোণ সত্যি একটু উপরে উঠে গেছে, আর আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই সেটা ফাঁক দিয়ে একটা কালো ছায়ার মতো কিছু নড়ে উঠল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এভাবে তারপর আবার স্থির। আমি নিজেকে বোঝাই হয়তো আলো আঁধারির ভুল, কিন্তু কয়েক মুহূর্ত পর গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেটা ছিল ভেজা কাঠ আর পুরনো মাটি। অনেকদিন বন্ধ থাকা ঘরের মতো স্যাঁতস্যাঁতে গন্ধ। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন। আমি জানালা একটু নামাতেই বাইরে ঠান্ডা বাতাস ঢুকে গেল, কিন্তু সেই বাতাসের সঙ্গে আরেকটা শব্দ ভেসে আসে। মনে হলো খুব কাছে কেউ ফিসফিস করছে, বলছে ফিরে যা। আমি তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে নিলাম। নিজেকে বললাম না, এগুলো শুধু আমার কল্পনা। ঠিক তখনই গাড়ির সব আলো একসঙ্গে নিভে যায়। হেডলাইট নেই, ড্যাশবোর্ডও অন্ধকার, ইঞ্জিনও বন্ধ হয়ে গেছে। চারপাশে এমন নীরবতা নেমে এলো, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। আমি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। প্রথমবার কোনো সাড়া নেই। তৃতীয়বার চাবি ঘোরাতেই পেছন থেকে স্পষ্ট একটা দীর্ঘশ্বাস শব্দ শুনলাম। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে তাকাই। যা দেখি, আমার বুকের রক্ত যেন হিম হয়েছিল। কফিনের ঢাকনা প্রায় অর্ধেক খোলা। সেই অন্ধকার ফাঁক থেকে আমি ফ্যাকাশে হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। হাতটার আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, নখরগুলো কালচে। মনে হচ্ছিল বহু বছর ধরে মাটির নিচে ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই বজ্রপাত হয়। সেই আলোয় পুরো গাড়ির ভেতর এক মুহূর্তের জন্যই আলোকিত হয়ে ওঠে। আমি আবার তাকিয়ে দেখি হাতটা নেই। কফিনের ঢাকনাও আগের মতোই বন্ধ। আমি ভাবলাম হয়তো আমি আতঙ্কে বোধ দেখেছি। ঠিক তখনই আমার ডান কানে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো, এত কাছে যেন কেউ আমার কাঁধের ওপর মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশে থাকায় কেউ নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার সেই শব্দ শোনা যায়। আমি তখন গাড়ি ছেড়ে দৌড়িয়ে পালিয়ে যাই যেদিকে দুচোখ যায়। সেদিনের যাত্রায় আমি কোনোভাবে বেঁচে গিয়েছিলাম, আর কোনোদিন সেই কাজ করিনি। এখন আমি গাজীপুরেই থাকি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।